চলতি বিশ্বকাপে মধ্যপ্রাচ্যের দলগুলো কতটা ভালো করতে পারে এবং বড় দলগুলোকে কতটা বিপদে ফেলতে পারে তার মোটামুটি একটা ছোটোখাটো ট্রেলার আমরা দেখে ফেলেছি। যারা মনে করেছিলেন ব্রাজিল মরক্কোর সাথে ড্র করে খুব বেশি ভুল করে ফেলেছে এবং এই ড্র দেখার পরে যাদের মন ভেঙে চুরে একাকার হয়ে গেছে, চুরমার হয়ে গেছে, আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন, তাদের জন্য বিশেষ কিছু মশলা রেখেছি। আশা করি এই মশলাগুলো ভালো করে শুনবেন, বুঝবেন, সেই সাথে আপনার ওই আত্মবিশ্বাসী মনটাকে আরেকটু জাগিয়ে তুলবেন। শুরুটা করি কোন জায়গা দিয়ে, সেটা এখন এই মুহূর্তে আমার খুঁজে পেতে কিছুটা কষ্ট হয়ে যাবে। স্পেনের খেলাটা দেখেছেন, নিশ্চয়ই দেখেছেন। দেখার পরে আপনার মনের ভেতরে কতটুকু ভালো লাগা কাজ করেছে বলেন তো? একটা ছোট দল ভালো করেছে বিধায় আপনি অনেকটা খুশি হয়েছেন, কিন্তু স্পেনের পার্সপেক্টিভ থেকে একটু চিন্তা করে দেখতে পারেন তাদের জন্য কতটা ডিসঅ্যাপয়েন্টিং একটা ব্যাপার। ঠিক আছে, আপনি এই ম্যাচটাকে এই জায়গাটায় রাখেন। আপনি কি নেদারল্যান্ডসের খেলাটা দেখেছেন? জাপানের বিরুদ্ধে তারা 2-2 গোলের ড্রটা করেছিল। এই ড্রটা দেখার পরেও আপনার একই রকম ভালো লাগা কাজ করেছে, আরে জাপান আমাদের এশিয়ান টিম কতটা ভালো করেছে। কিন্তু নেদারল্যান্ডসের পার্সপেক্টিভ থেকে আপনার কতটা ভালো লেগেছে বা কতটা খারাপ লেগেছে, আপনি যদি সেটা একটু মার্ক করেন তাহলে অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এটাকেও রাখেন আপনি এই পেশে। এবার আসেন ব্রাজিল মরক্কোর ম্যাচ নিয়ে, যখন আপনাকে মশলাটা দিব সেই মশলার আগে আপনাকে একটু স্পেন এবং কেপ ভার্দের ম্যাচের পরে যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচটা নিয়ে একটু বলে যাই। আপনি কি মিশরের খেলাটা দেখেছেন? বেলজিয়ামের বিপক্ষে মিশর কী খেলছে? যদি না দেখে থাকেন দয়া করে এই মুহূর্তে পুরো খেলাটার হাইলাইটসটা একটু দেখুন। দেখার পরে আপনার যদি কিছু বলার থাকে তখন আপনি এসে এখানে যা খুশি বলে যান। কি বলবেন সেটাও বলে দেই। মিশর এবং বেলজিয়ামের মধ্যকার যে ম্যাচটা হয়েছে, এই ম্যাচটা দেখার পর আপনার মনের মধ্যে যদি কোনো প্রকার দুঃখ থেকে থাকে ব্রাজিল কেন ড্র করলো মরক্কোর বিপক্ষে, সেইটা যদি থেকে থাকে তাহলে আপনার অনেকটা দূর হয়ে যাবে। এই কথাটা বলার এক্স্যাক্টলি যে কারণ, মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দল এবার বিশ্বকাপে কতটা ভালো করবে তার মোটামুটি একটা ট্রেলার আমরা দেখেছি এবং সেই ট্রেলারে একটা বার্তা নিশ্চয়ই লুকানো আছে। সেই বার্তাটা হলো ছোট দলগুলো বড় দলের জন্য মোটামুটি একটা চাপ প্রয়োগ করতে যাচ্ছে, একই সাথে ইউরোপিয়ান দলগুলো মোটামুটি একটা ভালো চাপ খেতে পারে। এটার একটা অনুমান আমি বলছি, এটা যে আসলেই ঘটবে এমনটা নাও হতে পারে, তবে একটা অনুমান যে এরকমটা ঘটলেও ঘটতে পারে। আমি ব্যক্তিগতভাবে বেলজিয়াম এবং মিশরের ম্যাচটা দেখার পর সিরিয়াসলি আমি অবাক হয়ে গেছি। এই মিশরের বিপক্ষে ব্রাজিল 2-1 জিতেছিল, ঠিক আছে, মেনে নিলাম সেটা একটা প্রস্তুতি ম্যাচ ছিল। সেই ম্যাচের ইন্টেন্সিটি আর এই ম্যাচের ইন্টেন্সিটি কখনো এক নয়। আসলেই যে এক নয় সেটার একটা বার্তা এই ম্যাচে ফুটে উঠেছে। পুরো ম্যাচ এক প্রকার চাপে রেখেছে কারা? বেলজিয়াম চাপে রেখেছে আপনার মিশরকে। ইজিপশিয়ানরা নিজেদেরকে কতটা গোছালো ফুটবল খেলেছে সেটা আমি আপনাকে সত্যিকার অর্থে বর্ণনা করতে পারবো না। যদি ছোটোখাটো বিষয়গুলো যদি বলি তাহলে আপনি কিছুটা বোঝার চেষ্টা করবেন। দেখুন, যখন তারা সুযোগ পেয়েছে একজন দুইজন সামনের দিকে এগিয়ে গিয়ে পুরো দলটাকে একেবারে এলোমেলো করে ছেড়ে দিয়েছে। প্রথম 2-3 জন সামনের দিকে এগিয়ে যায়, সেই 2-3 জন ভেতরে অন্যতম থাকবে মোহাম্মদ সালাহ এবং ওমর মারমুশ। এই দুইজন তো মোটামুটি এত প্রেশারে রেখেছে বেলজিয়ামকে যা এক প্রকার ভাবা যায় না। আমি প্রচণ্ড পরিমাণে অবাক হচ্ছিলাম এদের এত দম আসে কোত্থেকে। দেখুন, একটা ভালো করে একটা পয়েন্ট বলে রাখি, এই পয়েন্টটা আপনি মনে রাখবেন। যেই কন্ডিশনে খেলা হচ্ছে, যেই মাটিতে খেলা হচ্ছে, এই মাটিতে দিনের বেলায় খেলাটা সো ডিফিকাল্ট। আপনারা যদি ক্লাব বিশ্বকাপের খেলাটা দেখে থাকেন, ক্লাব বিশ্বকাপটা তো জানেন সিজন শেষ হওয়ার পরে যে একটা ক্লাব বিশ্বকাপ হয়, সেই ক্লাব বিশ্বকাপটা যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনারা এর অনেকটা মিল পাবেন। দিনের বেলা বা রৌদ্রের মধ্যে এইভাবে 90 মিনিট দৌড়ানোটা ইউরোপিয়ান কান্ট্রির সব দলের পক্ষে আসলে ওইভাবে সম্ভব হয়ে ওঠে না, অবস্থা খুবই বেগতিক হয়ে যায়। আর এই বিশ্বকাপের আসরে যদি কোনো ইউরোপিয়ান দলের বড় কোনো স্টার প্লেয়ারকে যদি আপনি বড় ধরনের ইনজুরিতে দেখেন তাহলে খুব একটা অবাক হবেন না, কারণ কন্ডিশনটা যেমন একেবারে রস বের করে দেওয়ার মতন অবস্থা। বেলজিয়ামের প্রত্যেকটা খেলোয়াড় প্রচণ্ড পরিমাণে খেটে গেলেছে। কয়টা নাম বলবো? একটা একটা করে যদি শুরু করি তাহলে আপনি আপনার চোখটা একটু একটু করে বড় করা শুরু করবেন। প্রথমেই বলেন কেভিন ডি ব্রুইনা, ঠিক তার অন্য পাশে আপনি দেখেন ডোকো, তার পাশে আছে থ্রসার্ড, তার সামনে আছে লুকাকু, এর সাথে যদি টেইলেমান্স যোগ হয় তাহলে পরিস্থিতিটা কি দাঁড়াইতে পারে একটু চিন্তা করুন তো। এই প্রত্যেকটা ব্যক্তি সহ যখন মিশরকে চেপে ধরা হচ্ছে এবং তাদেরকে কাউন্টারে যাচ্ছে, বেলজিয়ামের প্রত্যেকটা খেলোয়াড়কে এমনভাবে মার্ক করতেছে, আমি আপনাকে কিভাবে বোঝাবো বলেন।
মিশরের খেলোয়াড়দের বিচক্ষণতা সত্যি আমাকে অবাক করে দিয়েছে, স্পিচলেস হয়ে গেছে। তারা যখন লিডটা পেয়ে গেল তারপরে তারা ডিফেন্ডও যেমন করলো, মিডফিল্ডে থেকেও তাদেরকে ডিস্ট্রয় করা শুরু করলো, করার চেষ্টা করলো, ব্যর্থ হয়ে গেলে ডিফেন্ডাররা মোটামুটি সামনে থেকে এসে ব্যাকআপটা দিয়েছে। মানে এক প্রকার ছো মেরে বল নিয়ে যাওয়ার মতন কিছু ব্যাপার স্যাপার ঘটে না, এখানে সেটাও ঘটেছে। ডোকুরে একেবারে মার্কিং করে তো একবারে যাচ্ছে না তাই করে ছেড়ে দেওয়া হয়েছে। তারপরে কি করবে বলেন? শেষ মুহূর্তে অর্থাৎ দ্বিতীয়ার্ধের পরে আইসা রোমেলু লুকাকু মোটামুটি চেষ্টা করেছিলেন, আমিও মনে করেছিলাম গোলটা বোধহয় লুকাকু দিয়েছে, কিন্তু গোলটা আত্মঘাতী হয়ে যায় বা গোলটা নিজেদের ডিফেন্ডারদের পায়ে লেগে গোলটা হয়ে যায়। কিন্তু এছাড়া এক প্রকার মিশর যে খেলাটা দিয়েছে তারা জয়টা ডিজার্ভ করে সত্যিকার অর্থে। এই এতগুলো কথার মাঝখানে এই বিষয়টা এবার একটু যুক্ত করতে চাই। বলুন তো, এই যে বড় বড় দলগুলো যেভাবে ড্র করলো, সেই ড্রয়ের বিপক্ষে ব্রাজিল আপনার মরক্কোর বিপক্ষে যে ড্রটা করেছে, এটা কি খুব বেশি একটা খারাপ রেজাল্ট ছিল? এখন আপনি বুঝতে সক্ষম হচ্ছেন যে কেন ব্রাজিলিয়ান খেলোয়াড়রা মোটামুটি একটু স্লো ফুটবল খেলেছে। মিশর যে পরিমাণ স্পিডি ফুটবল খেলেছে এবং বিপরীতে তারা স্পিডি ফুটবলকে মোটামুটি ঠেকিয়ে দিয়েছে, সেইটা যদি আপনি ব্রাজিলের বিপক্ষে দেখতেন তাহলে আপনি আরও অবাক হতেন। মানে মরক্কো তো যথেষ্ট পরিমাণে থেকে খেলেছে যে ঠিক আছে, আমরা যদি 1 পয়েন্ট নিয়ে যেতে পারি সেটা আমাদের জন্য কপাল। ব্রাজিল যদি ওই মিসগুলো না করতো তাহলে তো সোনায় সোহাগার মতন একটা ব্যাপার ছিল। ইউরোপিয়ান দলগুলোর মধ্যে দুটো দল একটু বলার মতন অনেক ভালো করেছে, একটা হচ্ছে জার্মানি আর একটা হচ্ছে সুইডেন। এই দুটো দল মোটামুটি অনেক ভালো করেছে, কিন্তু স্পেনের ড্রটা দেখে আপনি খুশি হয়েছেন, একই সাথে অবাক হয়েছেন। অন্যদিকে নেদারল্যান্ডসের ড্রটা দেখে খুশি হয়েছেন, অবাকও হয়েছেন। এবং বেলজিয়াম আর মিশরের ড্রটা দেখলে আপনি আর অবাক হবেন না, আপনি স্পিচলেস হয়ে যাবেন যে মধ্যপ্রাচ্যের দলগুলো কি করছে, ছোটোখাটো দলগুলো কি করছে। আর ছোটোখাটো এই মুহূর্তে বলার আসলে খুব বেশি একটা প্রয়োজন মনে হয় না, কারণ বিশ্বকাপের তো প্রত্যেকেই এখন বড় দল হয়ে যাচ্ছে। কেন? তার মানে নামে বড় নয়, তারা কাজে বড় কিছু করে দেখাচ্ছে। কিভাবে? যে তোমরা নামে গুণে সব দিক থেকে বড় হলেও তোমাদেরকে ঠেকিয়ে দেওয়ার মতন, তোমাদেরকে চোখে চোখ রেখে ফুটবল খেলার মতন যথেষ্ট কেইপেবিলিটি আমাদের মধ্যে আছে, আমরা কেইপেবল, আমরা তোমাদের বিপক্ষে এই খেলাটা খেলতে চাই। বিশ্বকাপের মাত্রই তো শুরু, আরও অনেক কিছু দেখবেন। তো সেই সময় মানে যখনই দেখবেন তখন একটা ব্যাপার একটু ভালো করে মার্ক করে রাখবেন। এই ধরনের কন্ডিশনে দিনের খেলা যদি হয় তাহলে আপনার দলের যদি রেজাল্ট এদিক সেদিক হয়, খুব বেশি মন ভাঙার দরকার নাই, একটু অপেক্ষা করেন, ধীরে 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 আপনি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। একই সাথে মন খারাপের যদি খুব কারণ থাকে তাহলে যখন আপনার দলটা বাদ পড়ে তখন মন খারাপ করেন, এর আগে আর মন খারাপ করেন না। যা দেখবেন খালি অবাক হবেন, অবাক হওয়া ছাড়া আর কোনো কথা নাই। যদি কালে ভদ্রে রাত্রে খেলা হয় বা একটু মোটামুটি সহনশীল ওয়েদারের মধ্যে খেলাটা হয়, তখন মনে হবে যে না ঠিক আছে, এখন একটু নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারি। মরক্কোর বিপক্ষে ব্রাজিলের এই ড্রটা ব্রাজিলের জন্য কতটা আশীর্বাদ ছিল বা কতটা ভালো ছিল এখন আপনি হাড়ে হাড়ে বুঝতে পারবেন যদি আপনি মিশর এবং বেলজিয়ামের খেলাটা দেখে থাকেন। এই ছিল আজকের মতো। প্রত্যেকটা ম্যাচ যদি আপনি দেখে থাকেন তাহলে অনেক কিছু রিলেট করতে পেরেছেন। কি কি রিলেট করতে পেরেছেন সেটা জানার অপেক্ষায় রইলাম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।